কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার কমানোর সিদ্ধান্তকে অর্থনীতিবিদরা দুঃসাহসিক পদক্ষেপ বললেও ব্যবসায়ীরা বলছেন সময় উপযোগী মূল্যস্ফীতি কমার প্রত্যাশা। 5 বছরে 47% সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি অকার্যকর। জ্বালানি খাতের অলিগার্কদের নিশ্চিহ্ন করতে কার্যকর কৌশল হতে পারে নবায়নযোগ্য জ্বালানি প্রসার। মিশরের দামিয়াত্তা বন্দরে হামলার পর বন্ধ হওয়ার ঝুঁকিতে সুয়েজ খাল, নতুন করে নিরাপত্তাহীনতার মুখে বৈশ্বিক জ্বালানি খাত। দর্শক স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সবার সাথে আজকে আছে আমি রিফাত তাসনোভা। কয়েক মাস ধরে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেই নীতি সুদ হার কমালো কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতির সূত্র বলছে এতে কমবে ঋণের সুদ হার, বাড়বে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। অর্থনীতিবিদরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে এটি একটি দুঃসাহসিক পদক্ষেপ। মূল্যস্ফীতির লাগাম টানতে সরবরাহ ব্যবস্থায় কঠোরতা আরোপ করতে না পারলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অর্থনীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে চলতি বছরের প্রথম 6 মাসের মধ্যে 4 মাসই মূল্যস্ফীতি 9% ওপরে অবস্থান করছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ছে উচ্চ হারে। তবে প্রতিষ্ঠানটির অপর এক পরিসংখ্যান বলছে দিন দিন প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের গতি অনেকটা মন্থর হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধির গতি বাড়ানোকেই অধিক গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে সরকারের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যও অর্জন করতে চায় নিয়ন্ত্রক সংস্থাটি। গেল বৃহস্পতিবার নীতি সুদহার 10% থেকে কমিয়ে 9.5% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এর আগে উচ্চ মূল্যস্ফীতি ঠেকাতে দীর্ঘ সময় ধরে কঠোর মুদ্রানীতি পরিচালনা করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ তলানিতে নামে, কমে যায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নীতি সুদহার কমানোর সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন ব্যবসায়ী নেতারা। অত্যন্ত ভালো একটা কাজ করলো সেন্ট্রাল ব্যাংক, কারণ ইন্টারেস্ট রেট কমিয়ে আনলে আমাদের প্রাইভেট সেক্টরের ওপরে এবং বিশেষ করে যেই ভয়াবহ একটা চাপ সৃষ্টি হয়েছিল সেটা কিছুটা হলেও কমে আসবে। জিডিপি গ্রোথ রেট সেটা হয়তো বা কিছুটা বাড়বে। সেকেন্ড জিনিস হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাড়বে কিছুটা হলেও, এবং এই দুটো নেট এফেক্ট হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কিছুটা হলেও বাড়বে। অর্থনীতিবিদরা মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত ইতিবাচক, তবে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেই এমন পদক্ষেপে চ্যালেঞ্জও রয়েছে। হওয়া দরকার ছিল এখন বাড়ানো, সেটা না বাড়ায় তারা কমাইছে, এটা একটা দুঃসাহসিক কাজ করছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে, এই দীর্ঘদিন এইভাবে যদি আপনি সুদের হার, নীতি সুদের হার এইভাবে বাড়ায় রাখেন তাহলে অর্থনীতি আবার ভিন্নভাবে সমস্যা হইতে পারে। মূল্যস্ফীতি কমানোর জন্য সুদের হার বাড়ানো একটা মেকানিজম, নট অনলি মেকানিজম। সেই ক্ষেত্রে আপনি পণ্য প্রোডাকশন সাপ্লাই বাড়ান, আপনি সেখানে সাবসিডি দেন, আপনি এই যে মার্কেটিং চ্যানেলটাকে ঠিক করেন। তবে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন কেউ কেউ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। গেল 5 বছরে 47% সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি অকার্যকর হয়ে গেছে, এমন তথ্য তুলে ধরে গবেষকরা বলছেন একসময় 65 লাখ সোলার হোম সিস্টেমের দেশ ছিল বাংলাদেশ। তবে অপরিকল্পিত কর্মসূচির কারণে এসব সোলার সিস্টেমের বড় অংশই এখন অকার্যকর। দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়, যেখানে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানান জ্বালানি খাতের ক্ষমতাশালী অলিগার্কদের নিশ্চিহ্ন করতে চাইলে নবায়নযোগ্য জ্বালানি প্রসার হতে পারে একটি কার্যকর কৌশল। এ সময় জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের ব্যবহারকে সামাজিক আন্দোলনে পরিণত করার তাগিদ দেন তিনি। গবেষকরা জানান বিগত সরকারের শতভাগ বিদ্যুতায়ন পরিকল্পনায় জাতীয় গ্রিডের ব্যাপক প্রসারের কারণে সোলার সিস্টেম অপ্রয়োজনীয় হয়ে পড়ে। নীতির অসহযোগিতার কারণে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ করা যাচ্ছে না। গ্রামে গ্রামে সৌর বিদ্যুৎ সম্প্রসারণে আর্থিক অসক্ষমতাও বড় বাধা বলে মন্তব্য করেন বক্তারা। নতুন করে নবায়নযোগ্য জ্বালানি আন্দোলনের শুরু থেকে স্টোরেজ সুবিধা নিয়ে ভাবার তাগিদও দেন বক্তারা।
এই প্রত্যেকটি মেম্বার অর্গানাইজেশনগুলো কি কাজ করছে সেটি সম্পর্কে আমরা তাদের কাছ থেকে শুনবো। নতুন নতুন কিছু কাঠামো আমরা আগামীতে নিয়ে আসতে চাই, যেটা উন্নত দেশগুলো, চীনের মতো দেশ, ভিয়েতনামের মতো দেশ এই বিকেন্দ্রায়িত নবায়নযোগ্য জ্বালানিকে কিভাবে তারা এগিয়ে নিচ্ছে সেই জিনিসগুলো নিয়ে আগামীতে কাজ করব। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন নীতি নির্ধারণের পরামর্শ দিয়েছেন গবেষক এবং অর্থনীতিবিদরা। তার ভিত্তিতে বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ানোর দিকে নজর দিতে পরামর্শ তাদের। রবিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইন্ডিপেন্ডেন্স নেভিগেটিং বাংলাদেশ ডেভেলপমেন্ট পাথওয়ে শীর্ষক আলোচনায় এসব পরামর্শ দেন তারা। আলোচনায় বক্তারা নীতিগত স্বাধীনতা, অভ্যন্তরীণ সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, বাংলাদেশের উন্নয়ন কৌশল এবং অর্থনৈতিক নীতিতে তার প্রতিফলন থাকতে হবে। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির এমিরাটস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। প্যানেল আলোচনায় অংশ নেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ, গবেষক এবং তৈরি পোশাক খাতের প্রতিনিধিরা। মন্ত্রীর দাবি লোকসানে আছে বিপিসি, কিন্তু সদ্য ওএসডি হওয়া চেয়ারম্যানের দাবি কোনো লোকসানই নেই। সম্প্রতি জাতীয় সংসদে আমদানি করা জ্বালানি তেলের এলসি পেমেন্টের বরাতে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী বলেন, গেল 4 মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান হয়েছে 18,000 কোটি টাকার বেশি। চেয়ারম্যান এবং মন্ত্রীর তথ্যের এমন বৈপরীত্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। আসলে কি লোকসানে বিপিসি? হুরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের বাজারে তা না বাড়ানোয় লোকসানের মুখে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। যুদ্ধ পরিস্থিতিতে চড়া দামে তেল কিনে দেশে কম দামে বিক্রি করায় গত 4 মাসেই প্রতিষ্ঠানটির লোকসান ছাড়িয়েছে 18,699 কোটি টাকা। সংকটের ভয়াবহতা ও বিপুল লোকসানের চিত্র তুলে ধরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দেয় বিপিসি। চিঠিতে বিপিসির মারাত্মক তারল্য সংকটের চিত্র তুলে ধরা হয়। আমাদের যে পরিমাণ অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়েছে এই সময়, আমরা অর্থ মন্ত্রণালয়ে আমাদের ইএমআরডির মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি কন্টিনিউয়াসলি, যেন এই টাকাগুলো আমাদেরকে যে ভর্তুকিটা দিতে হলো সেটা যেন সরকার আমাদের ফিল আপ করে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির পুরো প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে দীর্ঘমেয়াদে এই ঘাটতি পূরণ না হলে দেশের পুরো জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। সরকার কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে, বিভিন্ন কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে। এটা যদি করতে পারে তাহলে দুই ক্ষেত্রে লাভবান হবে, লসের ইয়েটাও কমে যাবে, আর আমার আপৎকালীন সময়ে যাতে বাংলাদেশের মানুষ যাতে জ্বালানি তেল পায় সেটারও ব্যবস্থা হয়ে যাবে। লস দেওয়ার ব্যাপারটা আগে থেকে করা থাকে। কুইক রেন্টালের নামে এগুলো যখন সরকার উদ্বৃত্ত উৎপাদন হয় তখন না কিনলেও তাদেরকে এটা চার্জ নামে দেয়া হয়। সবগুলো হচ্ছে এখানে লস হওয়ার মতো আয়োজন আগে থেকে যে সরকার হোক এগুলো করে রাখা হয়, তো ফলত এটা ক্ষতিপূরণ দিচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি নাই তো। এই মুহূর্তে আর্থিক সহায়তা না পেলে সময় মতো আমদানির মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো তেল সরবরাহ বন্ধ করে দিলে চরম জ্বালানি সংকটের দিকে যেতে পারে দেশ, এমন মতো তাদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাণিজ্য সীমিত বা অস্থায়ী পরিসরে আবারও চালুর প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কিয়াও সোয়েমো। একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো, সরাসরি নৌযোগাযোগ স্থাপন এবং বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত এসব প্রস্তাব দেন। বৈঠকে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে পণ্য আমদানি রফতানি বৃদ্ধি, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু, সরাসরি নৌ এবং শিপিং যোগাযোগ প্রতিষ্ঠা, এলএনজি আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়, যেখানে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভৌগোলিক নৈকট্য এবং বিদ্যমান
সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও বাড়ানো সম্ভব। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে অর্থনৈতিক সম্পর্ককে আরও অর্থবহ এবং গতিশীল করতে উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে। দর্শক, এবারে জানাবো দেশের মুদ্রা বাজারের খবর। দেশের বাজারে বেড়েছে সৌদি রিয়াল, সিঙ্গাপুরি ডলার সহ বেশ কয়েকটি বৈদেশিক মুদ্রার দর। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে 124 টাকা দরে, আর গ্রাহকের কাছ থেকে কিনছে 123 টাকা দরে। ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 160 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 147 টাকা আর কিনছে 143 টাকায়। এদিকে কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকা। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 88 টাকা আর ক্রয় 83 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে 32 টাকা 50 পয়সা দরে। আজ ইউএই দিরহামে ব্যাংকে বিক্রি হচ্ছে 33 টাকা 50 পয়সা আর ব্যাংক কিনছে 32 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুরিয়ান ডলার বিক্রি 99 টাকা এবং ক্রয় মূল্য 95 টাকা। এদিকে ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 25 পয়সা। এবারে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। বিশ্ববাজারে কমতি স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4042.97 দরে। কমেছে রূপার দরও। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $57.62 দরে। কমতি ইস্পাতের দাম। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $2,953 দরে। বেড়েছে ক্রুড অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল আজকে বিক্রি হচ্ছে $84.67 দরে, আর প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $134 দরে। আন্তর্জাতিক বাজারে বাড়তি চালের দাম। প্রতি 100 ওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $13.96 দরে। আজ বিশ্ববাজারে প্রতি বুশেল গম বিক্রি হচ্ছে $639.25 দরে। প্রতি বুশেল ভুট্টা আজ বিক্রি হচ্ছে $440.75 দরে। বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4,643 আর প্রতি আউন্স চিনি বিক্রি হচ্ছে $14.66 দরে। লোহিত সাগরের পর এবার কি অবরুদ্ধ হতে যাচ্ছে সুয়েজ খাল? মিশরের দামিয়েত্তা বন্দরে সাম্প্রতিক ড্রোন হামলার পর বিশ্বজুড়ে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে জ্বালানি নিরাপত্তাহীনতা। প্রশ্ন উঠেছে, হরমুজ প্রণালী, বাব আল মান্দেব এবং সুয়েজ খাল তিনটি নৌপথই যদি একসঙ্গে ব্যাহত হয় তবে বিশ্ব অর্থনীতিতে কতটা ভয়াবহ প্রভাব পড়তে পারে? পূর্ব ও পশ্চিমের বাণিজ্যকে সংযুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ সুয়েজ খাল। প্রায় 190 কিলোমিটার দীর্ঘ সরু খালটি এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী দূরত্ব কমায় প্রায় 6000 মাইল। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও মিশরের দামিয়াত্তা বন্দরে হামলার পর এই প্রধান বাণিজ্য পথটি বন্ধ হওয়ার ঝুঁকিতে। হুতিদের হামলায় সুয়েজ খালে জাহাজ চলাচল আগে থেকেই সীমিত ছিল। দামিয়াত্তা বন্দরে নতুন হামলায় খালটি পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে পণ্যবাহী জাহাজগুলো এই রুট সম্পূর্ণ এড়িয়ে চলতে পারে। লোহিত সাগরে সংকটের কারণে ইতিমধ্যেই জ্বালানি পরিবহনের দীর্ঘপথ ব্যবহার করতে হচ্ছে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজগুলো এখন আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যাতায়াত করছে, যা সময় ও খরচ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। যদি সুয়েজ খাল, বাব আল মান্দেব এবং হরমুজ প্রণালী তিনটি পথই একসঙ্গে বন্ধ হয়ে যায় তবে পরিস্থিতি এক নজিরবিহীন উত্তেজনার দিকে যাবে। পরিবহন খরচের এই ধাক্কা সরাসরি সাধারণ ভোক্তাদের উপর গিয়ে পড়বে। সুয়েজ খাল কর্তৃপক্ষ নির্ধারিত ফি ও নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করায় এখানে গোপনে বা জিপিএস বন্ধ করে জাহাজ চালানো অসম্ভব। ফলে নিরাপত্তা ঝুঁকিতে সুয়েজ খাল বন্ধ হলে তা দ্রুত সমাধান করা সুয়েজ খাল কর্তৃপক্ষের জন্য হবে বড় চ্যালেঞ্জ। পরিবহন সংস্থাগুলো বিকল্প দীর্ঘপথ বেছে নিয়ে টিকে থাকতে পারলেও শেষ পর্যন্ত বর্ধিত মাশুল গুনতে হবে সাধারণ ভোক্তাকেই। বিশ্ব বাণিজ্যের এই প্রধান ধমনী সুরক্ষিত না হলে অস্থিরতা ছড়াবে বৈশ্বিক বাজারে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।